এসএসসি জিডি এবং এমটিএস এর পরীক্ষা কিন্তু আমাদের সামনেই রয়েছে এবং তার সঙ্গে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষাও কিন্তু রয়েছে। তো এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আজকে তোমাদের জন্য সায়েন্স থেকে টপ 50 প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসা প্রশ্ন এবং আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথম প্রশ্ন আমরা শুরু করে দিই। নাইট্রোজেনের যে অক্সাইডটা একটা প্রধান গ্রিনহাউস গ্যাস তা হলো, মানে নাইট্রোজেনের কোন অক্সাইড এখানে গ্রিনহাউস গ্যাস? দেখো অপশানে এনও আছে, এর নাম নাইট্রোজেন মনোক্সাইড, N2O মানে নাইট্রাস অক্সাইড, NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। উত্তর হয়ে যাবে আমার N2O, নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড এই নামটাও পড়ে রাখবে, তোমাকে পরীক্ষায় দিতে পারে যে নাইট্রাস অক্সাইডের সংকেত কি বলো, তাহলে তুমি কি বলবে N2O। এবং তার সঙ্গে মনে রাখবে এই নাইট্রাস অক্সাইডকে আরেকটা নাম দেওয়া হয়, একে লাফিং গ্যাস বলা হয়। কি বলা হয়? যদি পরীক্ষায় দেয় যে লাফিং গ্যাসের কাকে বলা হয়, তাহলে লাফিং গ্যাস আমাদের নাইট্রাস অক্সাইডকে বলা হয়। পরের প্রশ্নে চলে এসো। বলেছে গমনে সক্ষম উদ্ভিদ কোনটা? এসএসসি এমটিএস আসা প্রশ্ন, গমন করতে পারে কোন উদ্ভিদটা? উত্তর হয়ে যাবে আমাদের এখানে ভলভক্স এবং ডায়াটম, দুটোই উত্তর হয়ে যাচ্ছে অপশন এ এবং অপশন সি, ডায়াটম ভলভক্স এবং তার সঙ্গে মনে রাখবে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাসও আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যেত যদি অপশানে থাকতো। তাহলে ক্লামাইডোমোনাস, এই তিনটে নাম তোমরা পড়ে রাখবে। তাহলে ক্লামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম যারা গমন করতে পারে, গমনে সক্ষম উদ্ভিদ। আর একটা আছে গমনে অক্ষম প্রাণী, গমনে অক্ষম প্রাণীর নামও পড়ে রাখবে, প্রবাল, স্পঞ্জ, প্রবাল, স্পঞ্জ, সাগর কুসুম। ঠিক আছে, এই নামগুলো একটু পড়ে রাখবে, এরা গমন করতে পারে না। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে টিউলিপ ফুলের উন্মোচন কিরকম চলন? টিউলিপ ফুল আমরা জানি যে বেশি তাপমাত্রায় ফুটে যায় এবং কম তাপমাত্রায় কিন্তু ও বেটা মুড়ে যায়। তাহলে বেশি তাপমাত্রায় ফুটছে, তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, তাহলে থার্মোন্যাস্টিক চলন কিন্তু আমাদের এক্সাম্পল। তাহলে টিউলিপ ফুলের ফোটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। তার সঙ্গে যদি পরীক্ষায় দেয় ফটোন্যাস্টিক চলনের এক্সাম্পল, তাহলে বলবে সূর্যমুখী ফুল ফোটা। তাহলে সূর্যমুখী যে ফুল ফুটছে সেটা কিন্তু আমাদের ফটোন্যাস্টিক চলন। যদি পরীক্ষায় দেয় নিকটিন্যাস্টিক চলন, যেটা তাপমাত্রা এবং আলো দুটোরই তীব্রতার প্রভাবে ঘটে, নিকটিন্যাস্টিক চলনের এক্সাম্পল হচ্ছে তেঁতুল পাতা। তেঁতুল পাতা দেখবে সকালবেলা বেশি আলো পড়লে এবং তাপমাত্রায় সেটা কি হয়ে যায় না, পাতাগুলো খুলে যায়। তাহলে এটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। যদি বলে কেমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক হচ্ছে তোমার মনে রাখবে সূর্য শিশির পাতা ঝাঁঝি। এরা কি করে? পতঙ্গদের সংস্পর্শে এলে এরা হচ্ছে পতঙ্গকে নিজের কাছে আকৃষ্ট করে নেয়। তাহলে সূর্য শিশির পাতা ঝাঁঝি এরা হচ্ছে কেমোন্যাস্টিক চলনের এক্সাম্পল। পরের প্রশ্নে চলে এসো। স্যার কোষ প্রাচীর কোথায় থাকে? কোষ প্রাচীর কোন কোষের মধ্যে পাওয়া যায়? সোয়ান কোষে, প্রাণী কোষে, উদ্ভিদ কোষে নাকি সমস্ত কোষে? উত্তর হবে এখানে অপশন অনুযায়ী উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষের মধ্যে আমাদের কোষ প্রাচীর পাওয়া যাচ্ছে এবং উদ্ভিদ কোষের কোষ প্রাচীর মনে রাখবে সেলুলোজ নিয়ে তৈরি হচ্ছে। সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ হচ্ছে এর উপাদান, এগুলো মনে রাখবে। এবং তার সঙ্গে মনে রাখবে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু সায়ানো ব্যাকটেরিয়া আছে যাদেরও কিন্তু কোষ প্রাচীর রয়েছে। চলে আসো পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাকে বলে দিই, তোমরা যারা এখনো 6.0-তে জয়েন হওনি, আমাদের 6.0 5 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। প্রচুর ছেলেপিলে জয়েন করেছে যারা আপকামিং পরীক্ষা দেবে বলে ভাবছে 2026-এ। প্রচুর ছেলেপিলে আমাদের এখান থেকে চাকরি পাচ্ছে। তুমি দেখবে এসএসসি জিডি পরীক্ষা, পুলিশের পরীক্ষা, তার সঙ্গে রেলের পরীক্ষা, বাদ বাকি এসএসসি এমটিএস এর পরীক্ষা, প্রচুর ছেলেপিলে কিন্তু চাকরি পাচ্ছে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে চাকরি পেতে পারো, কারণ আমরা এমনভাবেই পড়াই, ডেডিকেশন ভাবে পড়াই, জিরো থেকে পড়াই, মানে জিরো লেভেল থেকে যে কিছু জানে না, যেমন আমার সায়েন্সের কোর্স আমি একেবারে জিরো লেভেল থেকে পড়াই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনোদিন পড়েনি বা পড়েছে অনেক দিন আগে ভুলে গেছে, তাদের জন্য এমনভাবে তোমাকে প্রিপারেশন করাবো যাতে তোমরা সমস্ত পরীক্ষার অ্যান্সার করতে পারো। স্যার কী কী কোর্স রয়েছে আমাদের এখানে? আমাদের এখানে এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন, রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন শুরু হয়েছে। তার সঙ্গে সাবজেক্ট ওয়াইজ যেমন আমার জেনারেল সায়েন্স থেকে শুরু করে ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই সমস্ত সাবজেক্ট ওয়াইজ ব্যাচও কিন্তু চালু হয়েছে। তো অবশ্যই যুক্ত হতে পারো আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। এবং এখান থেকে তুমি কী কী সুযোগ সুবিধা পাবে একবার দেখে নাও। ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে। ছোটবেলার ঘাটতি একটু আগেই তোমাকে বললাম, যদি তোমার বেসিক কাঁচা থাকে, তুমি যে সাবজেক্টে কমজোরি, প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাদের একেবারে জিরো লেভেল থেকে পড়ায় এবং একেবারে তোমাদের প্রো লেভেলে অবধি নিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আপডেট লেভেলের কন্টেন্ট তোমাকে একেবারে প্রো লেভেলে নিয়ে যাওয়া হবে, কারণ ওই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন দেয়, সেটা সহজ হোক বা মডারেট হোক বা কঠিন হোক, তুমি সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট এখনকার দিনের পরীক্ষায় তোমাকে নিতে হবে। কনসেপ্ট ছাড়া কিন্তু কোনো গতি নেই, কারণ কনসেপ্ট না পড়লে পারে আজকালকার দিনের চাকরির পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না। আর যা লেভেলের কম্পিটিশন ভাই, তুমি পড়তে পারবে না। অল এক্সামকে কভার করে দেওয়া হচ্ছে
কনসেপ্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা পড়াই, এবং তার সঙ্গে সঙ্গে তুমি লাইভ ক্লাস দেখতে পারবে। লাইভ ক্লাস কোনো সময় দেখতে না পারলে সেই ক্লাসটা রেকর্ডের আকারে থাকবে, তোমার কোর্সেস যতদিন অ্যাক্সেস থাকবে সেই অ্যাক্সেস অনুযায়ী তুমি ততদিন পর্যন্ত ওই ভিডিওটা বারবার তুমি দেখতে পারবে। তার সঙ্গে ডাউট সলভ একজন টিচার থাকবে, তোমার পার্সোনাল কোনো ডাউট হলো তাহলে সেই ডাউটটা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো, তার জন্য একজন টিচার রয়েছে, তোমাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমার ডাউটটা সলভ করে দেবে। এই সমস্ত পেতে গেলে তোমাকে কোথায় যেতে হবে? ইও স্টাডি অ্যাপে যেতে হবে। ইও স্টাডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নাও। আরও যদি জানতে হয় তাহলে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলে এসো আমাদের পরের প্রশ্ন। দেখো লেখা আছে নিচের কোনটির 2 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, মানে কোন প্রাণীর হৃৎপিণ্ডে 2টো প্রকোষ্ঠ আছে? উত্তর আমাদের হয়ে যাচ্ছে মাছ। মাছেদের ক্ষেত্রে আমরা জানি 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে। তার সঙ্গে তোমরা মনে রাখবে মানুষের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, যত অ্যাভিস শ্রেণীর প্রাণী আছে পক্ষী শ্রেণী তাদের ক্ষেত্রেও কিন্তু 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। বানরের ক্ষেত্রে, বানর তো স্তন্যপায়ী প্রাণী, তাহলে তার ক্ষেত্রেও 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। স্যার 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের ক্ষেত্রে রয়েছে? মনে রাখবে 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে আমাদের সরীসৃপ পর্বের প্রাণী এবং উভচর পর্বের প্রাণীদের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে। কিন্তু সরীসৃপের মধ্যে একজন ব্যতিক্রম রয়েছে, কুমিরের ক্ষেত্রে। মনে রাখবে কুমির হচ্ছে সরীসৃপ পর্বের প্রাণী, কিন্তু এ সরীসৃপ হওয়া সত্ত্বেও এর কিন্তু 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। বাদ বাকি সমস্ত সরীসৃপ পর্বের প্রাণীদের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড পাওয়া যায়। চলে এসো পরের প্রশ্ন। দেখো বলতে বলতে দিয়ে দিয়েছে এসএসসি সিপিওতে আসা প্রশ্ন যে কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? বললাম যে কুমির সরীসৃপ পর্বের প্রাণী, কিন্তু তা সত্ত্বেও ওর কিন্তু 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে না কোনটা? মিথেন একদম গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড একটু আগেই বললাম N2O ও গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড CO2 গ্রিনহাউস গ্যাস, তাহলে হাইড্রোজেন আমাদের এখানে সঠিক উত্তর যে কিনা গ্রিনহাউস গ্যাস নয়। স্যার মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত পড়ে রাখবে CH4। এই গ্যাসটা একটা নাম দেওয়া হয়, একে বলা হয় সুইট গ্যাস। মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়, এটাও মনে রাখবে। পরের প্রশ্নে চলে এসো। একটি জৈব দ্রাবকের নাম বলো। জৈব দ্রাবক কোনটা? উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যাসিটোন। অ্যাসিটোনকে জৈব দ্রাবক বলা হয়। বাদবাকি যতগুলো এখানে দেখতে পাচ্ছ তরল SO2, তরল অ্যামোনিয়া NH3 বা জল, এগুলো হচ্ছে অজৈব দ্রাবক। এগুলো হচ্ছে অজৈব দ্রাবক এবং জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক। জলকে সার্বজনীন দ্রাবক বা এগুলোকে পোলার দ্রাবকও বলে। কি বলে? পোলার দ্রাবক। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার ব্যাপনে দ্রাবের কণাগুলো কোন দিক থেকে কোন দিকে যায়? দেখো ব্যাপনের উদাহরণ আমরা জানি, একটা তুমি ধূপকাঠি জ্বালিয়ে দিলে দেখবে ধোঁয়াটা সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে, বা তুমি দেখবে জলের ভেতরে তুমি এক ফোঁটা কালি ফেলে দিলে দেখবে জলের কালির ফোঁটাটা কি হচ্ছে? জলের চারদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে কি হয়? বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে। কালির ফোঁটাটা বেশি ঘনত্ব, সেটা জলের চারদিকে ছড়িয়ে পড়ছে, বা ধূপের ধোঁয়াটা বেশি ঘনত্ব, সেটা চারদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। উত্তর কি হবে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। স্যার মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলো কোথায় অবস্থান করছে? মেন্ডেলিফের পর্যায় সারণী বলেছে, আধুনিক বলেনি। ভালো করে কোশ্চেন পড়ে তোমাকে অ্যান্সার দিতে হবে। মেন্ডেলিফের ক্ষেত্রে কিন্তু 0 শ্রেণীতে অবস্থান করছে, মনে রাখবে। আর এটাই যদি তোমাকে আধুনিক দিয়ে দিত, আধুনিক পর্যায় সারণী, তাহলে কিন্তু উত্তরটা হতো 18 নম্বর শ্রেণী। আধুনিকের ক্ষেত্রে 18 নম্বর শ্রেণীতে, আর মেন্ডেলিফের ক্ষেত্রে 0 শ্রেণীতে অবস্থান করছে নিষ্ক্রিয় মৌল। কোনগুলো স্যার নিষ্ক্রিয় মৌল? একবার দেখে নাও। আধুনিক পর্যায় সারণীর মধ্যে দেখো 18 নম্বর যে শ্রেণীটা রয়েছে, এখানে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই ছখানা মৌল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যাটাও পড়ে রাখবে। এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হিলিয়াম বাদ দিয়ে বাদবাকি সবার ক্ষেত্রে 8টা। হিলিয়ামের ক্ষেত্রে স্যার কটা? হিলিয়ামের ক্ষেত্রে 2টো বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, এবং এদেরকে বলা হয় শূন্য যোজী মৌল, মানে এদের যোজ্যতা হচ্ছে 0 হয়। এটাও পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন। দেখো বলেছে পর্যায় সারণীর প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা কত? প্রথম পর্যায়, দেখো পর্যায় হচ্ছে 7টা। এই যে অনুভূমিক সারিগুলো আছে বাবা, এগুলোকে পর্যায় বলে। তাহলে এই পর্যায় সংখ্যা দেখো 7টা রয়েছে। প্রথম পর্যায় হচ্ছে ওপরেরটা। এই পর্যায়ে এখানে একটা মৌল আছে হাইড্রোজেন, আর লাস্টে গিয়ে একটা মৌল আছে, সেটা হচ্ছে হিলিয়াম। তাহলে 2খানা মৌল পাওয়া যাচ্ছে প্রথম পর্যায়ে। এরকমভাবে যদি দ্বিতীয় পর্যায়ে জিজ্ঞেস করে তুমি গুনে নিতে পারবে, দেখবে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে 8টা করে মৌল আছে, মনে রাখবে 8টা করে মৌল আছে। চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টা করে মৌল আছে। ষষ্ঠ পর্যায়ে 32টা মৌল রয়েছে, এবং সপ্তম পর্যায়ে 17খানা মৌল রয়েছে। অসম্পূর্ণ শ্রেণী বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে এসো। নিচের যে জীবের কোষে প্লাস্টিড আছে, প্লাস্টিড কোন জীবের মধ্যে রয়েছে? দেখো হাইড্রা, অ্যামিবা, অ্যাগারিকাস, ইউগ্লিনা। উত্তর হয়ে যাবে আমার ইউগ্লিনা।
আমরা জানি যে ইউগ্লিনা হচ্ছে এমন একটা প্রাণী যে শালক সংশ্লেষ করতে পারে, আর শালক সংশ্লেষ করতে পারে তার মানে তার ভেতরে ক্লোরোফিল আছে, আর ক্লোরোফিল আছে মানে তার ভেতরে ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে প্লাস্টিডের একটা পার্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এর ভেতরে ক্লোরোপ্লাস্ট পাওয়া যাচ্ছে, এর সবুজ অংশে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এবং এই শালক সংশ্লেষে সক্ষম প্রাণী। আর একটা প্রাণী যে শালক সংশ্লেষ করতে পারে তার নামও পড়ে রাখবে ক্রাইস্যামিবা। ক্রাইস্যামিবা হচ্ছে শালক সংশ্লেষে সক্ষম আর একটা প্রাণী। যদি পরীক্ষায় দেয় কোন ব্যাকটেরিয়া শালক সংশ্লেষ করতে পারে বা কোন ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে বা প্লাস্টিড আছে, তাহলে কি বলবে? তাহলে বলবে রোডোসিউডোমোনাস এবং রোডোস্পাইরিলাম। এই রোডোসিউডোমোনাস এবং রোডোস্পাইরিলাম হচ্ছে এমন দুটো ব্যাকটেরিয়া যারা কিন্তু শালক সংশ্লেষ করতে পারে, তার মানে তার ভেতরে ক্লোরোপ্লাস্ট আছে। দেখো 3 রকম প্লাস্টিডের কাজ তোমাকে একবার দেখিয়ে দিই। যে ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয়, উদ্ভিদের ক্ষেত্রে সবুজ অংশে পাওয়া যায়, আর কিছু প্রাণীর ক্ষেত্রে বললাম যে সবুজ অংশের মধ্যে পাওয়া যাচ্ছে, শালক সংশ্লেষ করাতে সাহায্য করে। আর একটা আছে ক্রোমোপ্লাস্টিড বা ক্রোমোপ্লাস্ট, সেটার রঙিন ফুল বা পাকা ফলের যে রং হয় সেই রঙগুলো তৈরি করতে কাজে লাগে। একটা আছে লিউকোপ্লাস্ট, এরা সাধারণত কি হয়, বর্ণহীন হয়, এরা মূলের কোষে, কাণ্ডে এগুলোর মধ্যে দেখা যায়। নেক্সট প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত এরূপ একটি তড়িৎযোজী যৌগের নাম কি? আমরা প্রতিদিন ব্যবহার করি এমন একটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের নাম যদি জিজ্ঞেস করে বলবে খাদ্য লবণ। স্যার খাদ্য লবণের সংকেত কি? NaCl, Na+ আর Cl- নিয়ে তৈরি হচ্ছে, ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে তৈরি হচ্ছে বলে আমরা কি বলি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এরকমভাবে যদি জিজ্ঞেস করে যে একটা সমযোজী যৌগের নাম বলো, সমযোজী যৌগের নাম বলো, তাহলে কি বলবে? তাহলে বলবে জল হচ্ছে সমযোজী, চিনি হচ্ছে সমযোজী, ঠিক আছে, কেরোসিনও সমযোজী, কিন্তু ওই হচ্ছে তোমার জৈব যৌগ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, স্যার হাড়ের ঘনত্ব এবং শক্তির হ্রাসকে কি বলে? হাড়ের যখন ঘনত্ব হ্রাস পায়, শক্তির হ্রাস পায়, সাধারণত বয়স্ক লোকেদের ক্ষেত্রে এটা হয়, এবং সেই রোগটাকে আমরা এখানে বলি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস, অপশন এ আমাদের সঠিক উত্তর। স্যার এখানে কিসের অভাব হয়? এখানে একটা মৌলের অভাব ঘটে যায়, তার নাম হচ্ছে ক্যালসিয়াম। স্যার ক্যালসিয়ামের চিহ্ন কি হয়? ক্যালসিয়ামের চিহ্ন পরীক্ষায় দেবে, তাহলে মনে রাখবে Ca হচ্ছে ক্যালসিয়ামের চিহ্ন। স্যার এটা কোন ভিটামিনের জন্য যদি বলে, তাহলে বলবে এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে ঘটছে, এটাও পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে স্যার তাপমাত্রার একক কি? তাপমাত্রার এসআই পদ্ধতিতে একক মনে রাখবে কেলভিন, অপশন ডি আমাদের সঠিক উত্তর। যদি সিজিএসে বলে তাহলে বলবে সেলসিয়াস, আর যদি বলে এফপিএসে তাহলে বলবে ফারেনহাইট। এফপিএসে বললে ফারেনহাইট। এবং মনে রাখতে হবে যে এসআই পদ্ধতিতে টোটাল আমাদের 7টা মূল একক আছে, তার মধ্যে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, একটা মূল একক। আর স্যার 6টা একক কী কী হয় একবার তোমাকে দেখিয়ে দিই। এই 7টা এককের নাম তোমরা একবার পড়ে রাখবে, এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। 7টা মূল একক আছে এবং তার সঙ্গে 2টো সহায়ক একক রয়েছে, এগুলো একটু পড়ে রাখবে। এগুলো কোর্সের ভেতরে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে পড়াই, যারা কোর্সে আছে তারা জানে। চলে এসো পরের প্রশ্ন, বৈদ্যুতিক আধানের স্যার এসআই একক কি? আধানের একক হচ্ছে কুলম, মনে রাখবে, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। এবং যদি বলে সিজিএস পদ্ধতিতে একক কি হয়, তাহলে হবে স্ট্যাট কুলম। বাদ বাকি এককগুলো তোমাকে একটু বলে দিই। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্টের একক। ওহম স্যার কিসের একক? ওহম হচ্ছে পরিবাহীর রোধের একক বা রেজিস্ট্যান্সের একক। যদি বলে স্যার কেলভিন, একটু আগেই বললাম কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। পরের প্রশ্নে চলে এসো, মধুমেহ রোগ কেন হয়? মধুমেহ রোগ, যাকে আমরা ইংলিশে বলি ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাস, এই রোগটা হচ্ছে ইনসুলিন হরমোন যখন কম ক্ষরিত হয় তখন এই রোগটা হয়। তোমরা জানো ইনসুলিন হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? পরীক্ষা যদি দেয় যে ইনসুলিন হরমোনটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তাহলে বলবে অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়। স্যার অগ্নাশয়ের মধ্যে কি থেকে ক্ষরিত হয়? একটু ডিটেলসে কোশ্চেন করলে তখন বলবে অগ্নাশয়ের মধ্যে একটা কোষ আছে যাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন হরমোন। পরের প্রশ্নে চলে এসো, অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণে, দেখো লিখে দিয়েছে অগ্নাশয় থেকে ক্ষরিত হচ্ছে, তাহলে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয়, অপর্যাপ্ত ক্ষরণ হয়, তাহলে কোন রোগটা হবে? তাহলে হবে ডায়াবেটিস, একটু আগেই বললাম, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে আয়নীয় যৌগে NaCl এর রাসায়নিক নাম কি? একটু আগেই বললাম NaCl মানে খাদ্য লবণ, এটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একে আমরা খাদ্য লবণ বলে থাকি। নেক্সট প্রশ্ন, স্যার হিমোমিশ্রণ তৈরি করতে বরফের সঙ্গে কি মেশানো হয়? হিমোমিশ্রণ বলে একটা মিশ্রণ আছে যেখানে কি করা হয়, বরফের সঙ্গে খাদ্য লবণ বা NaCl কে কিন্তু মিশিয়ে দেওয়া হয়। স্যার কোথায় ব্যবহার করা হয়?
ব্যবহার করা হয় দেখবে যেখানে মাছকে সংরক্ষণ করা হয় বা আমাদের বাড়িঘরের মধ্যে অনেক সময় ইউজ করা হয়, যেখানে বরফের সঙ্গে ইউজ করা হচ্ছে লবণকে, অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে তোমার বরফ থাকে। তোমরা দেখবে মাছের বাজারে চলে যাবে, গিয়ে দেখবে যে সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত মাছ নিয়ে বসে আছে, মাছ বরফের মধ্যে রয়েছে, সেই বরফ গলছে না। আমাদের বাড়িতে যে বরফ আছে সেটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়, আধ ঘন্টার মধ্যে গলে যাচ্ছে, কিন্তু সেই বরফ 4-5 ঘন্টা রয়েছে, গলছে না। তার কারণ সেখানে হিমো মিশ্রণ ইউজ করা হয়েছে, বরফের সঙ্গে এখানে লবণকে ইউজ করা হয়েছে। 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ ওজনের যদি লবণ আমরা মিশিয়ে দিই, সেটার তোমার হয়ে যাচ্ছে হিমো মিশ্রণ। এবং এর টেম্পারেচার মনে রাখবে, এর হিমাঙ্ক হচ্ছে -23°C হিমাঙ্ক হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন বলেছে, শিশুদের স্তন্যপান করার ইচ্ছা কি রকমের প্রতিবর্ত ক্রিয়া? প্রতিবর্ত ক্রিয়া 2 রকম হয়, একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, একটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। যেটা জন্মানোর সঙ্গে সঙ্গে মানুষ অর্জন করে সেটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। যেমন আমাদের চোখের পাতা নাড়া, কান্না করা, ঠিক আছে, জন্মানোর পর থেকেই কাউকে শেখাতে লাগে না, অর্জিত হয়ে যায়, এটা জন্মগত বা অর্জিত। তাহলে শিশুদের স্তন্যপান করা এটাও কিন্তু আমাদের কি হচ্ছে না, সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। স্যার অভ্যাসগত কোনটা বা অর্জিত কোনটা? যে আমরা কথা বলছি, আমি বাংলা ভাষায় বলছি, কেউ ইংলিশে বলছে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে বলছে, তাহলে এই যে কথা বলছি, কথা বলা, এই যে এটা 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 শিখতে লাগছে, সাইকেল চালানো শিখতে লাগছে, কম্পিউটার চালানো শিখতে লাগছে, তাহলে এগুলো হচ্ছে অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। এবং প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? পরীক্ষায় কোশ্চেন দিলে কি বলবে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষমা কাণ্ড, সুষমা কাণ্ড নিয়ন্ত্রণ করছে। নেক্সট প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের করোটীয় স্নায়ুর সংখ্যা কত? বারংবার এই প্রশ্ন দিয়েছে পরীক্ষায়। করোটীয় স্নায়ুর সংখ্যা কত, সুষমা স্নায়ুর সংখ্যা কত? করোটীয় স্নায়ুর সংখ্যা মনে রাখবে 12 জোড়া, আর যদি পরীক্ষায় দেয় যে সুষমা স্নায়ুর সংখ্যা কত, তাহলে বলবে 31 জোড়া। নেক্সট প্রশ্ন চলে এসো, বলেছে সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে কি গ্রহণ করে? সালোক সংশ্লেষ করতে গেলে উদ্ভিদটা কি গ্রহণ করছে? স্যার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদরা, আর অক্সিজেন ত্যাগ করে। একদম ঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, CO2 কে গ্রহণ করছে। নেক্সট প্রশ্ন চলে এসো, স্যার আলোক দশা ঘটে কোথায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া 2টো দশায় ঘটে, একটা অন্ধকার দশা, একটা আলোক দশা। আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, গ্রানা অঞ্চলে ঘটছে আলোক দশা, তাহলে আলোক দশা চেয়েছে, এটা হচ্ছে গ্রানা অঞ্চলে। আর এই যে স্ট্রোমা দেওয়া আছে, এই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে অন্ধকার দশা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাসটার রূপভেদ হচ্ছে ওজোন? কোন গ্যাসটার একটা রূপভেদ ওজোন? অক্সিজেন। অক্সিজেন গ্যাসের রূপভেদ হচ্ছে ওজোন, পড়ে রাখবে। ওজনের সংকেত যদি পরীক্ষায় দেয় তাহলে বলবে O3, O3 হচ্ছে ওজনের সংকেত। এবং যদি বলে এর গন্ধ কীরকম হয়, আষ্টে টাইপের গন্ধ হয় ওজোন গ্যাসের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, অক্সিজেনের আইসোটোপের সংখ্যা কত স্যার? অক্সিজেনের আইসোটোপ যদি জিজ্ঞেস করে তাহলে 3টে আইসোটোপ পাওয়া যায়, মনে রাখবে 3টে আইসোটোপে তোমাকে একটু দেখিয়ে দিই সংকেতটা। একটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এখানে 16, এখানে 8, অক্সিজেন 17, 8 এবং অক্সিজেন হচ্ছে 18, 8। এই 3টে হচ্ছে অক্সিজেনের আইসোটোপ। আইসোটোপ কাকে বলে স্যার? যাদের পারমাণবিক সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা আলাদা হয়, তাকে আমরা আইসোটোপ বলি। এই সমস্ত কনসেপ্ট যারা এখনও জানো না তাদের ক্ষেত্রে বলবো বেসিক থেকে পড়ো, ফাউন্ডেশন থেকে পড়ো। যারা পরের পরীক্ষাগুলো দেবে তাদের জন্য বেসিক কিন্তু খুব জরুরি। এইসব জিনিসপত্র যদি না জানো তাহলে কিন্তু পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না, ভালো করে পড়াশোনা করতে হবে। চলে এসো নেক্সট প্রশ্ন, স্যার ফিতাকৃমি এক ধরনের কীরকম প্রাণী? ফিতাকৃমি, কৃমি কোথায় থাকে? স্যার পেটের মধ্যে থাকে, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। স্যার পেটের মধ্যে থাকলে সেটা কীরকম প্রাণী হচ্ছে স্যার? পরজীবী। কীরকম পরজীবী? অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী হচ্ছে কৃমি। যদি বলে বহিঃপরজীবীর নাম তাহলে কি বলবে? উকুন, এটুলি, এগুলো হচ্ছে বহিঃপরজীবী, মাথার মধ্যে থাকে, তাই তো, বাইরে রয়েছে দেহের, বহিঃপরজীবী। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে পুষ্টি কোন ধরনের বিপাক? আমরা যে পুষ্টি করি, খাদ্যদ্রব্য খাচ্ছি, পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সরল খাদ্যে রূপান্তর হচ্ছে, তাহলে এই পুষ্টিটা কীরকম বিপাক? এটা হচ্ছে উপচিতিমূলক বিপাক, কারণ এতে দেহের শুষ্ক ওজন বেড়ে যায়। তাহলে পুষ্টি উপচিতি বিপাক। যদি বলে স্যার অপচিতি বিপাক কোনগুলো, তাহলে বলবে শ্বসন, রেচন, এগুলো অপচিতি বিপাক। পুষ্টি, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাক। নেক্সট প্রশ্ন, স্যার ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? ব্লু ভিট্রিয়ল খুব খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা খুব বেশি। ব্লু ভিট্রিয়লের নাম হচ্ছে তুতে। তুতে, এই তুতের সংকেত হচ্ছে কি বাবা? CuSO4, 5H2O। CuSO4, 5H2O। এর সঙ্গে সঙ্গে গ্রিন ভিট্রিয়ল আছে, এর সঙ্গে সঙ্গে হোয়াইট ভিট্রিয়ল আছে, এগুলোও পড়ে রাখতে হবে। চলো এগুলো বলছি আমি, তার আগে আরেকটা প্রশ্ন দেখে নিই। বলেছে অয়েল অফ ভিট্রিয়ল কার নাম? অয়েল অফ ভিট্রিয়ল যদি জিজ্ঞেস করে তাহলে বলবে সালফিউরিক অ্যাসিডের নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। এবার যদি তোমাকে দিয়ে দেয় যে হোয়াইট ভিট্রিয়ল, তার নাম কি, তার সংকেত কি? চলো একটা চার্ট তোমাকে দিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে হোয়াইট ভিট্রিয়ল, দেখতে পাচ্ছ? হোয়াইট ভিট্রিয়ল যাকে আমরা জিঙ্ক সালফেট বলছি, ZnSO4।
7H2O, এটা একটু পড়ে রাখবে। আরেকটা দেওয়া আছে এখানে, আরেকটা এখানে দেওয়া আছে বাবা গ্রিন ভিট্রিয়ল, এটা একটু পড়ে রাখবে FeSO4, 7H2O। বাদ বাকি নামগুলো পড়ে রাখতে পারো, এই চারটা তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন বলেছে মেন্ডেল মটর গাছের জন্য কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? মটর গাছকে নিয়ে মেন্ডেল পরীক্ষা করেছিলেন, বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। তিনি মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। যেমন লম্বা আর বেঁটে দুটো বৈশিষ্ট্য আছে, তাহলে লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর বেঁটেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরকম 7 জোড়া বৈশিষ্ট্যের নাম এই চার্টের মধ্যে লেখা আছে। দেখো যেটা বললাম আমরা, লম্বা বেঁটে, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেঁটে, তাহলে লম্বাটা হচ্ছে প্রকট এবং বেঁটেটা হচ্ছে বাবা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরকমভাবে বীজের আকার আছে, গোলাকার কুঞ্চিত, হ্যাঁ, বীজের রং রয়েছে, এগুলো একবার করে দেখে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট প্রশ্ন চলে এসো। স্যার মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপ অনুপাত কত হয়? দেখো মেন্ডেল যখন একসংখ্য জনন পরীক্ষা করেছিলেন, তিনি দুটো জেনারেশন ধরে পরীক্ষা করেছিলেন। প্রথম জেনারেশন হচ্ছে F1 জেনারেশন, আর F2 হচ্ছে দ্বিতীয় জেনারেশন, সেকেন্ড জেনারেশন। তাকে সেখানে তিনি জিনোটাইপ যে অনুপাত পেয়েছিলেন সেটা 1:2:1। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এবার যদি তোমাকে বলে ফিনোটাইপ অনুপাত কত, ফিনোটাইপও পরীক্ষায় দিয়ে দেয়, তাহলে মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত তুমি মনে রাখবে 3:1 একসংখ্য জননের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, একটি মৃদু জলের উদাহরণ বলো। মৃদু জল, জল দুরকম হয়, একটা মৃদু একটা খড়ো। যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না তাকে আমরা কি বলি? তাকে আমরা মৃদু জল বলি। যেমন বৃষ্টির জল হচ্ছে একটা মৃদু জল। নেক্সট প্রশ্ন, স্যার ভারী জলের সংকেত কি? ভারী জল, ভারী জলের সংকেত হচ্ছে মনে রাখবে D2O। D2O হচ্ছে তোমার, এই ডি মানে হচ্ছে ডয়টেরিয়াম। ডি মানে কি বাবা? ডয়টেরিয়াম। এই ডয়টেরিয়ামটা কি? ডয়টেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। হাইড্রোজেনের 3 রকম আইসোটোপ হয়, একটা হয় H11, একে আমরা প্রোটিয়াম বলি, একটা হয় ডয়টেরিয়াম যেটাকে আমরা H21 বলি, আর একটা হচ্ছে তোমার ট্রিটিয়াম হয় H31 আমরা নাম দিই। এগুলো একটু পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন, কোনটি বায়ু পরাগী উদ্ভিদ? মানে বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটছে, পতঙ্গের মাধ্যমে ঘটছে না বা কোনো পাখির মাধ্যমে ঘটছে না, বায়ুর মাধ্যমে ঘটছে। উত্তর কি হবে? ধান, পদ্ম, পলাশ এবং কচু দেওয়া আছে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের ধান। ধান হচ্ছে বায়ু পরাগী ফুল। বাদ বাকি একবার তোমরা দেখে নাও, এখানে দেখো ধান, গম, জোয়ার এরা হচ্ছে বায়ু পরাগী ফুল। তার সঙ্গে পাতাঝাজি, পাতা শ্যাওলা এরা হচ্ছে জল পরাগী ফুল। এরা কি বাবা? জলের সাহায্যে পরাগযোগ ঘটছে। পরেরটা দেওয়া আছে দেখো আরো, এখানে আম, সূর্যমুখী এরা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। পলাশ, শিমুল এরা হচ্ছে পাখি বা পক্ষী পরাগী ফুল। এগুলোর নামগুলো পড়ে রাখবে, পরীক্ষায় এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্নে চলে এসো। তো আমাদের প্রশ্ন আজকে এখানে শেষ হয়ে গেছে। আজকে আমরা 50টা প্রশ্ন করলাম, যেগুলো প্রত্যেকটা বিগত বছরে আসা প্রশ্ন ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে টপিকগুলো কভার করলাম, মানে সেই প্রশ্ন থেকে যেসব জিনিসপত্রগুলো বললাম সেগুলো পড়ে রাখবে, মনে রাখবে। যারা পুরো ক্লাসটা করলে তাদেরকে বলবো যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আপকামিং তোমরা যে পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।